হ্যালো এভরিওয়ান, আমার প্যারিসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন ওই সকাল 9:30-10টার মতো বাজে। আমরা বেরিয়েছি সেই বিখ্যাত লুভ মিউজিয়ামে যাওয়ার জন্য। তো আজকে সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে, তবু ভালো যে আমরা আজ মিউজিয়ামের ভেতরে থাকবো। মিউজিয়াম থেকে বেরিয়ে একটা দুটো স্পট আমরা যাব, তখন বৃষ্টি আশা করি থেমে যাবে। আমাদের বন্ধুরা বলছিল যে এই লুভ মিউজিয়ামেই নাকি পুরো দিন কেটে যাবে। যতই মিউজিয়ামের দিকে যাচ্ছি এদের বিল্ডিংগুলো দেখুন আর বিল্ডিংয়ের আর্কিটেকচারগুলো দেখুন, খুবই সুন্দর। এই যে এসে গেছি বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিদর্শন করা মিউজিয়াম, বিশ্বের বৃহত্তম আর্ট গ্যালারি। আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, আমাদের টিকিট ছিল 11:30টায়। আর এই যে রাজপ্রাসাদের মতো বিল্ডিংগুলি, এগুলি আগেকার রাজারা এখানে বসবাস করতো, ওদের শৈশব কেটেছে। আর এখন সরকারের অনুগত কিছু অফিস এগুলি রয়েছে। আর এই যে একবার লাইন দেখুন শুধু মিউজিয়ামে যাওয়ার জন্য। কেউ কেউ ওখানে টিকিট কাটছে, কিন্তু টিকিট কাটার লাইন অনেক। আমরা অনলাইনে বুকিং করে নিয়েছিলাম, 11:30টায় ছিল আমাদের টাইম। তো আমাদেরকে সেরকমভাবে লাইন দিতে হবে না, কারণ আমরা টাইমেও পৌঁছে গেছি। তো এবার আমরা ভেতরে যাব। ভেতরেও লাইন ছিল, ওই ব্যাগপত্র চেকিং এসব হচ্ছিল। বাইরে থেকে তো দেখলেন পিরামিডের মতো দেখতে, এরকম এটি বড় পিরামিডের মতো দেখতে। আরও দুটো ছোট ছোট পিরামিড রয়েছে। এটি মেন প্রবেশদ্বার, আর কাঁচ ও ধাতু দিয়ে তৈরি। চলুন এবার ভেতরে যাই। 1981 সালে এই মিউজিয়ামের প্রকল্পটিকে ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেন। 1983 সালে চীনা আমেরিকান আইএম পেই এই প্রকল্পটিকে করার জন্য সিলেক্ট হয়। এর প্রদর্শনী স্থান 73,000 স্কোয়ার মিটার জুড়ে রয়েছে। 9টি কিউরেটোরিয়াল বিভাগ রয়েছে। এটি হলো একটি ফেমাস ইজিপশিয়ান স্ট্যাচু। এখানে ওরিয়েন্টাল অ্যান্টিকুইটিজ, ইসলামিক আর্টস, মিশরীয় প্রকৃত, গ্রিক, রোমান, পেন্টিং, ভাস্কর্য শিল্প, আরও কত কি রয়েছে। এই যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন, এটি হলো ভেনাস দি মিলো। এটি বিশ্বের প্রাচীন গ্রিক ভাস্কর্যের অন্যতম বিখ্যাত কাজ। এটি লুভ মিউজিয়ামের প্রধান সিঁড়ির শীর্ষে প্রদর্শিত হয়েছে। মূর্তিটির উভয় হাত অনুপস্থিত এবং এটিকে প্রেমের প্রতীক হিসাবে বিশ্বাস করা হয়। এই মূর্তিটি প্যারিয়াল মার্বেল দ্বারা তৈরি এবং এটি হেলেনিস্টিক যুগে তৈরি হয়েছিল। আর এই যে সামনে এটি মূর্তিটি দেখছেন, এটিও একটি ফেমাস গ্রিক ভাস্কর্য। নাম হলো ক্যাপিটোলাইন অ্যাফ্রোডাইট। এখানে অনেক বিখ্যাত মূর্তি রয়েছে। এটি ডায়না অফ ভার্সেলিস নামে পরিচিত। এই ঘুমন্ত মূর্তিটি যে দেখলেন, এটি স্লিপিং হার্মাফ্রোডাইট। আরও অনেক বিখ্যাত মূর্তি রয়েছে যার পেছনে গল্পও রয়েছে। আর এদের প্রতিটি বিভাগের সিলিংয়ে রয়েছে অসম্ভব সুন্দর পেন্টিং, ডিজাইন, আর্কিটেকচার, যেগুলি মানব ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। সিলিংগুলির মধ্যে কোনো না কোনো পৌরাণিক গল্প জুড়িয়ে এভাবেই ডিজাইন করা হয়েছে। মাইকেল অ্যাঞ্জেলোর এই বিভাগটিতে অনেক বিখ্যাত স্কাল্পচার রয়েছে, যার পেছনে অনেক রকম স্টোরি রয়েছে, যার মধ্যে বিখ্যাত হলো কিউপিড ও সাইকি স্টোরি। সাইকির প্রাণহীন দেহতে কিউপিডের একটি চুম্বন তারকে জীবিত করে তোলে, এই নিয়ে বিখ্যাত স্টোরি আমরা অনেকেই জানি। আর এটি হলো বেনভেনুটো সেলিনি, দ্য নিম্ফো অফ ফন্টেইনব্লোর। মাইকেল অ্যাঞ্জেলোর অনেক বিখ্যাত কাজ এখানে রয়েছে। মিউজিয়ামের সবথেকে ইম্পর্ট্যান্ট বিভাগ হলো এই পেন্টিং বিভাগ। আর এই রুমটি হলো রেড রুম। এখানে 19 শতকের সেরা চিত্রশিল্পীদের মাস্টারপিসগুলি এখানে রয়েছে, যার মধ্যে জিন আগস্ট ডোমেনিক ইংরেজের লা গ্র্যান্ডে ওডালিস্ক পেন্টিং এবং ইডিপাস এবং ফন্টেইনব্লোর স্ফিংস। এখানে দেখানো হয়েছে নেপোলিয়ানের অভিষেক এবং সাম্রাজ্ঞী জোসেফিনের রাজ্যাভিষেক। এটি জেক লুই ডেভিডের। এরকম আরও অনেক পেন্টিং রুম রয়েছে, যেখানে ইটালিয়ান পেন্টিং দেখানো হয়েছে, যেখানে স্পেনের পেন্টিং দেখানো হয়েছে। তো এই সবগুলো তো ব্লগে দেখানো যাবে না, আর নিজেরাও দেখতে পারবো না, কারণ সত্যিই পুরো দিন লেগে যাবে এর ইতিহাস জানতে, এর সব কিছুকে জানতে।
এই বিভাগটিতে এরম বর্গক্ষেত্র ত্রিভুজ আকারে পেন্টিংগুলোকে সাজানো রয়েছে। ফ্রান্সের লিভিং আর্টিস্টদের চিত্রকলা এগুলি। তো অনেক হাঁটাহাঁটির পর আমরা ফাইনালি দ্য গ্রেট লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত কাজ মোনালিসাকে দেখতে এসেছি। আর দেখুন একবার লাইনটা, এটি বিশ্বের সবথেকে বিখ্যাত চিত্রকর্মের একটি আকর্ষণ। আর এটি একটি ট্রান্সপারেন্ট বুলেট প্রুফ দেওয়ালের ভেতরে রাখা হয়েছে। 1911 সালে এটি চুরি হয়ে গেছিল। একজন ইটালিয়ান আর্টিস্ট উনি এই মোনালিসার চিত্রটিকে নিজের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চুরি করেন, পরে আবার পুনরুদ্ধারও হয়। অনেক বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন বা কেউ বিশ্বাস করেন মোনালিসার ওই চোখের কোণের অংশের ভাঁজ দেখলে তার উপরে নির্ভর করে ওনার হাসি পরিবর্তিত হয়। এর মূল আকর্ষণ হলো কখনো এক মুহূর্তের জন্য উজ্জ্বল, আবার কখনো তার পরের মুহূর্তে আবার গম্ভীর ভাব। তো সেটাই লাইনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু এত ভিড়, আমার পরে আরও অনেকের লাইন, তাই ছবি তোলো, ভিডিও করো, আবার চলে আসো। এদিকে সব পেন্টিংগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি, তো আমাদের খিদে পেয়ে গেছে, তো ওখানেই আমরা খাচ্ছিলাম। যে স্মৃতিস্তম্ভটি দেখলেন এটি হলো দ্য উইং ভিক্টরি অফ সামর্থেসে। এর মাথা এবং বাহু দুটি অনুপস্থিত এবং এটি জাহাজের ধনুকের আকারে দাঁড়িয়ে রয়েছে, আর এটিকে বিজয়ের দেবী বলা হয়। একটি অন্যতম গ্রিক ভাস্কর্য। লু মিউজিয়ামের গ্রিক ভাস্কর্যের মধ্যে এটি হলো সবথেকে অন্যতম ভাস্কর্য। এটিও প্রধান সিঁড়ির শীর্ষে প্রদর্শিত হচ্ছে। যেটি দেখছেন যে গ্যালারিটিতে, এটি হলো ইসলামিক আর্ট। বিভাগটিতে খলিফা, সুলতান, রাজকুমারদের ঘিরে থাকা বৈচিত্র্য এবং বিলাসিতাকে প্রতিফলন করে। খুবভাবে খোদাই করা জিনিসপত্র রয়েছে, সোনা, রূপা দিয়ে জড়ানো শিল্প এবং তামা, ব্রোঞ্জ, ধাতু দিয়ে তৈরি বাটি, তারপর সিল্ক, কার্পেট, এগুলি রয়েছে। প্রায় 3000-এর বেশি শিল্পকর্ম এখানে রয়েছে। এই কাঁচের দেওয়াল বেষ্টিত শিল্পকর্মগুলিকে বাইরের রোদ, আলো, বাতাসও দেখানো হয়, আবার এই ধাতব দ্রব্যগুলি সূর্য রশ্মি থেকেও রক্ষা করে। রাজা লুই নিজেকে সূর্য দেবতা অ্যাপোলোর সঙ্গে চিহ্নিত করেছিলেন। সেই চিত্রটি বাস্তবে রূপান্তরিত করে এই গ্যালারিটি তৈরি হয়েছিল। তৈরি করার জন্য তখনকার দিনের শ্রেষ্ঠ চিত্রশিল্পী, গিল্ডার এবং ভাস্করদের ডেকে আনা হয়েছিল। যেই গ্যালারি দিয়ে অ্যাপোলোনে রাজকীয় জিনিস সংগ্রহ করা হয় এবং জুয়েলার্সের কালেকশন এখানে রাখা হয়েছে। এই মুকুটটি রাজা লুইয়ের রাজ্যাভিষেকের জন্য এই মুকুটটি সরবরাহ করা হয়েছিল। এটিতে মুকুটের সামনে এবং শীর্ষে হিরে দ্বারা বানানো ছিল, পরে এটিকে রত্নপাথরে রূপান্তরিত করা হয়েছে। আর এই যে সেকশনটিতে শুধু ওই তখনকার দিনের রাজা রানীদের মুকুট, জুয়েলারি, এগুলো ছিল। দেখতে কিন্তু খুব সুন্দর, তাই না? তখন তারা কোন পাত্রে ব্যবহার করত, খাওয়ার খেত, এইসবই রয়েছে এখানে। এর পরের সেকশানে আমরা যাব, যেখানে রয়েছে ইজিপ্টিয়ান আর্ট। এখানে ইজিপ্তের সমস্ত শিল্পকলা রয়েছে। লুভর মিউজিয়ামে আরও অনেক কিছু বিখ্যাত জিনিস রয়েছে, তবে এদের মধ্যে যেগুলি আমার দেখা আর মানে লুভর মিউজিয়ামের মেইন জিনিস যেগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। সত্যি ভালোভাবে বুঝতে একদিনের বেশি লাগবে আমার মনে হয়। আর দেখতেই পেলেন আমরা নিচে চলে এসেছি। তো এখান থেকে পিরামিডটা এত সুন্দর লাগছে, ডায়মন্ডের মতো। মিউজিয়ামটি দেখতে এত ইউনিক আর সুন্দর। ভেতরে তো বিস্ময়কর জিনিস রয়েইছে, বাইরে থেকেও এটি অসাধারণ দেখতে। আর আমরা এখন যাচ্ছি গ্যালারিজ লাফায়েতে। ওখান থেকে বেরোতে বেরোতেই আমাদের 4:30 বেজে গিয়েছিল। এটি প্যারিসের একটি অন্যতম শপিং মল। এটিতে 8টি ফ্লোর রয়েছে এবং এটি উচ্চতায় প্রায় 43 মিটার উঁচু। সারা শহর থেকে এর এই কুপলটি দেখা যায়। আর এটি এই মলের আইকনিক প্রতীক। এটা কাঁচ দিয়ে তৈরি, আর এর জাঁকজমকপূর্ণ আর্ট আর আলো দিয়ে একদম সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে অসংখ্য বিখ্যাত বড় বড় ব্র্যান্ডের সদর দপ্তরগুলি রয়েছে।
বড় বড় ব্র্যান্ডগুলির মধ্যে বারবারি, ডিওর, লুই, প্রাদা। আর এখানে বছরে দুবার ফ্যাশন সপ্তাহ চলে। ডিওর, গিভেঞ্চি আরও বিখ্যাত নির্মাতারা এই ফ্যাশন শোতে তাদের সংগ্রহ প্রদর্শন করেন। দেখুন সবাই এই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য, প্রায় ভিড় লেগে গিয়েছিল। চলুন আমরা যাই ওপরে কফি খাওয়ার জন্য। বন্ধুরা বলে দিয়েছিল যে এই মলে বসে যেখানে কফি খাওয়া হয় সেখানে জায়গা থেকে ওই প্যারিসের টাওয়ার আর পুরো ভিউ দেখা যায়। তো এই জায়গাটা পাওয়ার জন্য প্রায় ভিড় লেগে থাকে। আর একদম টেরেস থেকে এর প্যানোরামিক ভিউ দেখা যায়। বিশেষ করে এই সূর্যাস্ত দেখার জন্য আসে লোক এখানে, এই ভিউ দেখার জন্য। আমরা এখন কিছু ম্যাকারন কিনবো, এগুলো ক্রিবের ভীষণ প্রিয়, তাই ওই জন্য ওর জন্য আমরা কিনছি। এই ফ্লোরে আমরা এই কোণটাতে সিট পেয়েছি কফি খাওয়ার জন্য। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। দেখুন পুরো ভর্তি সব এই জায়গাগুলোতে। চলুন আমরা এবার ওই ম্যাকারনগুলো কিনে একদম টপ ফ্লোরে যাব, যেখান থেকে পুরো প্যানোরামিক ভিউ দেখা যায়। বিভাগটিতে পুরো চকলেট, বিভিন্ন ধরনের কুকিজ এসব রয়েছে। আর এই যে আমরা চলে এসেছি টেরেসটা। আর দেখুন সত্যি অপূর্ব, কোনো তুলনা হয় না। যারা প্যারিসে এসে এই জায়গাটা ভিজিট করে না, আমি তাদের জন্য বলবো অবশ্যই তারা যেন এই জায়গাটাতে আসে আর এর ভিউ দেখে যায়। দারুণ ভিউ। এর ওপর থেকে সব বড় বড় জিনিসগুলো দেখা যায়, যেমন অপেরা গ্যালারি আর আইফেল টাওয়ার, মনমার্তে। সন্ধ্যাবেলায় যখন লাইট জ্বলবে তখন পুরো শহরের ভিউটা আরও সুন্দর লাগবে। আর সঙ্গে আইফেল টাওয়ারেরও লাইট থাকলে আরও সুন্দর লাগবে। কিন্তু আমরা ততক্ষণ থাকবো না, আর প্রচণ্ড হাওয়া বইছে। একদম উপরে আছে, আবার প্রচুর ঠান্ডা। আর এই পুরোটা গ্লাস দিয়ে ঘেরা রয়েছে। আর এর পেছন দিক থেকে দেখা যায় মন্তারমার্তের এই ব্যাসিলিকাটা। আর ক্রিবে এদিকে কুকিজ খাওয়ায় ব্যস্ত। প্রচণ্ড হাওয়া বইছিল বলে আমরা টুপি পরিয়ে দিয়েছি ওকে। মানে বসারও জায়গা রয়েছে। সবাই ওই সন্ধ্যের লাইটের জন্য অপেক্ষা করছে। লাইট হলে আরও এর ভিউটা দ্বিগুণ হয়ে যায়, সেটার জন্যই অপেক্ষা করছে। আর আমরা একজনের ফটো তোলার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু সে তুলছেই না। চলুন এবারে বাড়ি ফিরতে হবে আমাদেরকে। এই সেই নদীর তীরে এই বোটে করে এই ভিউ দেখার অভিজ্ঞতাটা করতে পারলে ভালো হতো, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জোরে জোরে বাতাস হচ্ছে, আমাদের শরীরও খারাপ, তাই জন্য আমরা এই বোটে চড়ছি না। এখন বাসে করে বাড়ি ফিরছি। আর বাসে করে ফিরতে ফিরতে ওই মিউজিয়ামের মধ্যে দিয়েই যাবে, তাই জন্য আমাদের ওই নাইট ভিউটা দেখা হয়ে যাবে। আর রাত্রেবেলাও দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আমার পরবর্তী নতুন একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই মিউজিয়ামের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণের জন্য টাটা।